हे हे সুস্বাগতম আমার এই চ্যানেলে। আজ আমরা সলভ করব আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের এইচএস তার ভৌত বিজ্ঞানের কোয়েশ্চেন। ঠিক আছে, লেটস গো। তো প্রথম প্রশ্ন হিসেবে তোমাদের সামনে রয়েছে, দেখো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মিটি? তো উত্তরটি হবে তোমার ইনফ্রারেড রশ্মি। এবার তোমাদের সামনে একটা ছবি আমি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো, লক্ষ্য করবে যে ইনফ্রারেড রশ্মিটা এদের যে ওয়েভলেন্থটা না অনেক কি হয়, লঙ্গার হয়। অর্থাৎ যদি আমি একটা ওয়েভের একটা স্ট্রাকচার আঁকাই, জিনিসটা কেমন হবে, স্ট্রাকচার বলবো না, ছবি আঁকাই, তাহলে দেখতে কেমন হবে। এই যে পিক ভ্যালু এবং এর যে পিক ভ্যালুর যে মধ্যবর্তী দূরত্ব, ইহাকে বলা হয় ওয়েভলেন্থ। ঠিক আছে, এবার কথাটা হলো ইনফ্রারেড রশ্মি। এই ইনফ্রারেড রশ্মির যে ওয়েভলেন্থটা কি হয়, এটা বেশি হয়, যার কারণে এদের ফ্রিকোয়েন্সি কম এবং এনার্জিও কম। তো এর কারণে এরা হলো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, অত্যন্ত দায়ী। নেক্সট হলো, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা নির্ণয় করতে বলেছে। দেখো, আমরা আদর্শ গ্যাসের ইকুয়েশন হিসেবে জানি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের বলেছে একক আয়তন, মানে আয়তনটা কি এখানে এক ধরে নেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন দাঁড়ালো পি ইজ ইকুয়াল টু এন আর টি। তো সেক্ষেত্রে আমাদের মোল সংখ্যা যেহেতু বের করতে বলেছে, তো এন ইজ ইকুয়াল টু পি বাই আর টি। ওকে, আমাদের পাড়ায় আর কি, পাড়ায় না, আমার বাড়িতে বিশ্ব মহাযুদ্ধ লেগেছে, কই বাত নেই, ইগনোর ইট। তো এন ইজ ইকুয়াল টু পি বাই আর টি। ওকে, নেক্সট হলো, উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে বস? দেখো, ফোকাস দৈর্ঘ্য এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের একটা চিত্র বুঝতে হবে। চিত্রটা আঁকিয়ে নিচ্ছি, দেখো। এবার কথাটা হলো, যদি আমি একটা এখানে উত্তল দর্পণ অঙ্কন করি, উত্তল দর্পণের কি হয়, প্রতিফলক তলটা কি হয়, বাইরের দিকে হয়। এখন এই উত্তল দর্পণের যদি আমি প্রধান অক্ষ, আর এটাকে বলা হয় মেরু, ঠিক আছে, ইহাকে বলা হয় বক্রতা কেন্দ্র। তো সেক্ষেত্রে আর ইয়াকে বলে ফোকাস। তো ফোকাস, এটাকে যদি আমরা মেরু এবং এটাকে বক্রতা কেন্দ্র নিই, এই যে পিসি, এই যে পিসি, ইহাকে বলা হয় বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, সরি, বক্রতা ব্যাসার্ধ। আর এই বক্রতা ব্যাসার্ধ কে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর পিএফ, ইহাকে আমরা নাম দিই কি, ফোকাস, ফোকাস, ফোকাস দৈর্ঘ্য। আর ইহাকে আমরা নাম দিই ছোট হাতের এফ দ্বারা। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ এই আর, অর্থাৎ এফটা, এই আরটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা আমরা জানি যে ফোকাসটা আর এর অর্ধেক হয়, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বের করতে বলেছে, আর আমরা জানি ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। তো সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার, আর 2 দিয়ে ডিভাইড করলে আমাদের চলে আসবে 10 সেন্টিমিটার। হ্যাঁ না? তো চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে দেখো কি বলেছে, 4 নাম্বার কোয়েশ্চেন। বলেছে প্রতিসরণে যে রাশিটি অপরিবর্তিত থাকে সেটি হলো আলোর কোন ধর্ম? সেটা হলো কম্পাঙ্ক, কোনো পরিবর্তন ঘটে না। আবারও একই ছবি যদি আমি তোমাদের সামনে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা চিত্র, এখানে একটা তরঙ্গের চিত্র দেওয়া হয়েছে। এটা একটা পূর্ণ, এটা হলো পূর্ণ তরঙ্গ। ঠিক আছে, এটা একটি পূর্ণ তরঙ্গ। এক সেকেন্ডে, এক সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ হয়, যতগুলি পূর্ণ তরঙ্গ হয়, যতগুলি কি পূর্ণ তরঙ্গ হয়, তো তার যে সংখ্যা, তার যে সংখ্যা, তাকে আমরা কি হিসেবে বলি, কম্পাঙ্ক। তাদেরকে আমরা কি নামে চিহ্নিত করি, কম্পাঙ্ক দিয়ে। ঠিক আছে, ওকে বস। এরপর নেক্সট, কম্পাঙ্ক কাকে বলে আমি বলে দিলাম জাস্ট। এর বলছে এ এবং বি দুটি মাধ্যম যেখানে মিউ এ গ্রেটার দেন মিউ বি। মিউ কি, এটা হলো প্রতিসরাঙ্ক। তাহলে সেক্ষেত্রে তির্যকভাবে প্রতিষ্ঠিত হলে আপতন কোণ, প্রতিসরণ কোণ কি হয়, দেখো তোমরাই উত্তর বলবে। আমি যদি একটা ছবি আঁকাই, ছবিটা কি, আমি ধরো এখানে লঘু মাধ্যম নিলাম। কি মাধ্যম নিলাম, লঘু মাধ্যম নিলাম। তো লঘু মাধ্যম হিসেবে আমরা কাকে নিব, লঘু মাধ্যম হিসেবে আমরা নিব হলো জলকে। কি কাকে নিব, সরি জল তো না, বায়ুকে নিব। কাকে নিব, বায়ুকে নিব, নিলাম বায়ু। এরপর আর ঘন মাধ্যম হিসেবে আমি কাকে নিব, নিচের যে মাধ্যমটা ওটা আমরা ঘন মাধ্যম নিয়ে নিলাম। তো ঘন মাধ্যম হিসেবে আমরা নিয়ে নিব হলো জলকে। ঠিক আছে, এরপর যদি আমি এখানে একটা রশ্মি পাঠাই, অর্থাৎ আপতিত রশ্মি, তো যাওয়ার কথা এই দিক দিয়ে, অর্থাৎ অভিলম্ব হওয়ার কথা এইদিকে, সরি প্রতিফলিত হওয়ার কথা এইদিকে, বাট কি করবে, এরা অভিলম্বের কাছে সরে আসে। অর্থাৎ এখানে যদি আমি আই দিই এবং এটা আর বলে গণনা করি, তো সেক্ষেত্রে আই গ্রেটার দেন আর হচ্ছে। এবার এখানে দেখো, এটা হলো, এখানে হলো প্রতিসরঙ্গের একটা ব্যাপার আছে। ঠিক আছে,
প্রতিসংখ্যার একটা ব্যাপার আছে। বায়ু হলো লঘু মাধ্যম আর জল হলো ঘন মাধ্যম, ঠিক আছে? বায়ু হলো লঘু মাধ্যম আর জল হলো ঘন মাধ্যম। তো লঘুটাকে কিভাবে বোঝাবো? তাহলে এই ক্ষেত্রে যদি আমি প্রথম ইকুয়েশনটা পাঞ্চ করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে কি আমি যদি এই মাধ্যমটাকে এ দিই এবং এই বি মাধ্যম এটাকে বি মাধ্যম বলি, বলে চলো মিউ এ গ্রেটার দেন মিউ বি। এর মানে কি? মিউ এখানে বলি কি আমি মিউ এ গ্রেটার দেন মিউ বি। এর মানে কি? এর মানে কি? এর মানে হলো ও এ মাধ্যমের যে মাধ্যমটা এটা ঘন মাধ্যম আর এটা হলো লঘু মাধ্যম। তো সেই ক্ষেত্রে তো এটা হলো না, না, এটা উল্টো হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তো আমাদের ছবিটা কেমন হবে? ঘন থেকে লঘুতে যাবে। কি হবে? ঘন থেকে লঘুতে যাবে। তো সেই ক্ষেত্রে ছবিটা আমার কেমন হওয়ার কথা? আপতিত রশ্মি আসতেছে, যাওয়ার কথা এইদিকে, বাট ঘন থেকে লঘুতে যাওয়ার কারণে বেঁকে গেল এইদিকে। তো আর এটা, আই এটা, তো সেই ক্ষেত্রে আর গ্রেটার দেন আই হয়ে যাচ্ছে। উত্তর কি? আর গ্রেটার দেন আই। ঠিক আছে, নেক্সট। আধুনিক দীর্ঘ দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে? দেখো গ্রুপ নাম্বার 2 তে অবস্থান করে। গ্রুপ নাম্বার 2 তে রয়েছে কে কে? গ্রুপ নাম্বার 2 তে কে কে রয়েছে? দেখো গ্রুপ 2, এই গ্রুপ 2 তে রয়েছে হলো বেটা মাঙ্গে কার, সসুর, বাপ, রোয়ে। এই যে যতগুলো মৌল রয়েছে অর্থাৎ ধাতু, এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বেটা মাঙ্গে কার, বেটা মাঙ্গে কার, সসুর, বাপ, রোয়ে। ঠিক আছে, এতটাও লাগবে না, এতটাও আর কি ডিটেল স্টাডি করতে হবে না তোমাদের এখন বর্তমানে। নেক্সট, সমযোজী দ্বিবন্ধন যুক্ত যৌগটির নাম চেয়েছি। ঠিক আছে, সমযোজী দ্বিবন্ধন যুক্ত, সমযোজী দ্বিবন্ধন যুক্ত মেন কথা। এরপর হলো এর মধ্যে রয়েছে আমাদের দুটোই C2H4, যার নাম হলো ইথিলিন। যার নাম কি? ইথিলিন। আর একটা রয়েছে হলো তোমার C2H2, এর নাম হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন কি? অ্যাসিটিলিন। বাট উত্তরটা তো আমাদের ইথিলিনই হবে, কারণ যদি কার্বনের স্ট্রাকচার আঁকায়, কার্বনের বাইরের কক্ষে থাকে 6টা ইলেকট্রন। না, কয়টা ইলেকট্রন বলো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6। তাহলে বাইরের কক্ষে থাকবে হলো কয়টা বলো? 4টা ইলেকট্রন থাকবে, তাই না? 4টা ইলেকট্রন থাকবে। তো আমি 4টা ইলেকট্রন আমি দিয়ে দিলাম, ধরো এখানে পাঞ্চ করে এভাবে লিখে দিলাম। আরেকটা কার্বন আঁকলাম, এইভাবে স্ট্রাকচার দিলাম। এবার হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন আছে, আরেকটা হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন, দেন আরেকটা হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন, দেন আরেকটা হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন। তো হাইড্রোজেন বলছে কার্বন তুমি তোমার একটা ইলেকট্রন দিয়ে দাও না, বলে নিয়ে নাও। আর এই হাইড্রোজেন বলছে ওর আরেকটা হাইড্রোজেনে দেখা দেখি বলছে কার্বন তাহলে আমাকেও দাও। তো বলছে আমি কেন বাদ রাখবো? আর কার্বন এখন নিজের ইচ্ছায় এই হাইড্রোজেন তুই নিয়ে যা। কিন্তু এখন এই কার্বন বলছে আমার তো হাত মিলছে না বস, তাহলে আমি কি করব? তাই না? প্রশ্ন আছে কি না, আমি কি করব তাহলে? তাহলে কার্বন বলছে তাহলে আমি, তুমি যে দুটা একটা ইলেকট্রন নিলে ওটাকে দাও, এবং তার সাথে আমি কার্বন আরেকটা আমার ভাই আছে ওর কাছ থেকেও দুটো ইলেকট্রন নিব। তো সে কি করলো দেখো, লক্ষ্য করো, এই যে দুটো ইলেকট্রন ছিল সেটাও নিয়ে নিল। আবার এই কার্বনটা কি করবে? এর যতগুলো ইলেকট্রন আছে তার সাথে সাথে এটাও নিয়ে নিল। তো সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার দাঁড়ালো সি ডবল বন্ড সি, এইচ, এইচ, এনএইচ, এনএইচ। এই যে দ্বিবন্ধন আমি পেয়ে গেলাম। ঠিক আছে, হ্যাঁ, শত ঝামেলা আজকেই হবে, আজকে যত আওয়াজ। ঠিক আছে, তারপর নেক্সট চলে আসো। বলছে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহী কি? দেখো এখানে তো অনেকগুলোই আছে, বাট আমি এক দুটো নাম লিখে দিচ্ছি। অর্ধপরিবাহী কাকে বলা হয়? সিলিকনকে ব্যবহার করা হয়, জার্মেনিয়ামকেও ব্যবহার করা হয়। ঠিক আছে, আবার অর্ধপরিবাহী ব্যবহৃত অর্ধপরিবাহী দুই প্রকার হয়, একটা এন টাইপ হয় আবার পি টাইপ হয়। এন টাইপে কি কি হয়? ছাড়ো, বাদ দাও, অত ডিটেলে যেতে হবে না, তোমরা সিলিকন আর জার্মেনিয়াম নিয়ে পড়ে থাকো তাহলেই হবে। নেক্সট যদি যাই আমরা, বায়ো গ্যাস প্ল্যান্টে বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তর করে কি? মিথেন থেকে আসবে সে ব্যাকটেরিয়ার নাম মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। নেক্সট, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন গ্যাসকে ধ্বংস করে, মানে নষ্ট করতে সরে? এনো। নেক্সট, চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রটা কেমন হয়? দেখো ভিটি লেখচিত্র দ্বারা আমি বলে দিই চার্লসের সূত্রটা কি ছিল। চার্লসের সূত্র ছিল যে আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে আয়তন আর কি বাড়বে নির্দিষ্ট ভরে, এবং চাপটাকে স্থির রাখতে হবে। কখন? নির্দিষ্ট ভর, নির্দিষ্ট ভর ও চাপ, তাই তো, কনস্ট্যান্ট রাখতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা ওঠাতাম তাহলে আমাদের একটা ধ্রুবক আসতো, কে?
এখন এটাকে যদি y ইজ ইকুয়াল টু এম এক্স এর সাথে তুলনা করি, তাহলে y বরাবর আছে হলো তোমাকে ভি, এক্স বরাবর আছে হলো তোমার টি, আর এটা হয় মূল বিন্দুগামী সরলরেখা। কি মূল বিন্দুগামী সরলরেখা? মূল বিন্দুগামী সরল রেখা। কি মূল বিন্দুগামী মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। রে কৃষ্ণ। চলো নেক্সট। পরম শূন্য সময়ে কোনো গ্যাসের চাপ কত হয়? জিরো হয়ে যায় বস। কি হয়ে যায়? জিরো হয়ে যায়। স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক তল হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? স্ট্রিট ল্যাম্প, তারপর গাড়ির হেডলাইটে ওগুলো সব হলো তোমার উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কাকে ব্যবহার করা হয়? উত্তল দর্পণকে ব্যবহার করা হয়। নেক্সট, দৃশ্যমান আলোর কোনটি আলো বিক্ষেপণ কমে? দেখো এগুলো হলো পরীক্ষকের হলো ফেভারিট কোয়েশ্চেন বস, এগুলো পরীক্ষক দেয়। দেখো লাল আলোর কিছু বৈশিষ্ট্য জেনে নাও, কাজে দিবে। লাল আলো, উত্তরটা লাল আলোই হবে। কিছু বৈশিষ্ট্য যেটা নিয়ে নাও টোটকা হিসেবে। দেখো এগুলো এগুলো হলো পরীক্ষকের হল কি মানে কি বলবো মেন দেখে এরা এগুলোই সব কোয়েশ্চেন ধরে, এগুলোই টাইপের আসে। কি দেখতে হবে? যে লাল আলোর বিক্ষেপণটা কম হয়, এক বিক্ষেপণ কম মানে ছড়ায়, বিক্ষেপণ কি কম, লাল আলোর বিক্ষেপণটা কম হয়। নেক্সট 2 নাম্বার, এর কি তরঙ্গ দৈর্ঘ্যও কম। তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য মানে বুঝতে পারতেছো? এই যে একটা পূর্ণ তরঙ্গ, এই যে এখান থেকে যে ডিস্টেন্সটা ল্যামডা, সেটা কি কম। ঠিক আছে। নেক্সট 3 নাম্বার, এই আলোর বিচ্যুতিও কম। বিচ্যুতি, বিচ্যুতি মতলব এই যে চ্যুতি কোণও কম। ঠিক আছে, এগুলো বৈশিষ্ট্য মনে রাখবে, দেখো এগুলো চলে আসবে। ঠিক স্যার। দেখো কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসরক তলে চৌতি সমান হয়? যদি আগমন কোণ এবং নির্গমন কোণ সমান হয় তাহলে। ঠিক আছে। সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। প্রায়, প্রায়, হ্যাঁ। মৌলের একটি ধর্মের নাম লেখো যেটা পর্যাবৃত্ত নয়। তেজস্ক্রিয়তা। কারণ তেজস্ক্রিয়তা পর্যাবৃত্ত ধর্ম নেই, মানে একটা ধর্মের পর আমরা জানি অন্যান্য ধর্ম কি হয়, পর্যায় অন্তর শ্রেণী অন্তর অন্তর পরিবর্তন হয়। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা শ্রেণীতে থাকে, শ্রেণীর একদম নিচের দিকে যারা থাকে না, তাদের ক্ষেত্রে এই তেজস্ক্রিয় ধর্মটা বর্তমান বেশিরভাগ। তেজস্ক্রিয় হ্যালোজেন মূল, ওকে। দেখো হ্যালোজেনের মধ্যে রয়েছে ফাদার কালেক্টর, বেটা ইন্সপেক্টর, আর এটি অ্যাস্টানিন। উত্তর হবে অ্যাস্টানিন। নেক্সট, এমজিও যৌগের মধ্যে ম্যাগনেসিয়াম কতগুলি ইলেকট্রন বর্জন করে? দেখো ম্যাগনেসিয়ামের হলো ইলেকট্রন মানে পরমাণু ক্রমাঙ্ক 12, যদি ইলেকট্রন বিন্যাস করে 2 8 2 থাকে, বাইরের কক্ষে 2টা ইলেকট্রন, তাহলে 2টা ইলেকট্রনই বর্জন করেছে, তাই কি না? বাইরের কক্ষে 2টা ইলেকট্রন বর্জন করে হয়ে রয়েছে Mg2+, আর অক্সিজেন ওর কাছ থেকে 2টা ইলেকট্রন নিয়ে নিয়ে হয়ে গেছে Ot-। তো তারপর দুজনে মিলে করেছে চলো ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাইয়া বিয়া করে নিল, হয়ে গেল এমজিও, তাই কি না? চলো নেক্সট, জলের মধ্যে আলোর গতিবেগ কি? জলের মধ্যে আলোর গতিবেগ এটা হলে জলের প্রতিসরঙ্গ। দেখো প্রতিসরঙ্গ ইজ ইকুয়াল টু মিউ, মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। এটা তোমার সূত্র বাবু গো, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হইব। সি মানে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ, সেটা হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এখানে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 10⁸ 10⁸ কাটা, তাহলে মিউ ইজ ইকুয়াল টু কি হবে? মিউ ইজ ইকুয়াল টু যদি মান বের করো তাহলে কত আসতে পারে আর কি, আমার আইডিয়া নেই, ক্যালকুলেট করতে হবে। তো তোমরা এটা করে নিও, বস ক্যালকুলেট করে নিও, আমি করে দিচ্ছি। নেক্সট, এনে সোডিয়ামের সঙ্গে সিএল আয়নীয় বন্ধন গঠন করে কিন্তু হাইড্রোজেনের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে কেন? তাই তো। দেখো সোডিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা কে কক্ষপথ, এল কক্ষপথ এবং এম কক্ষপথে, তাহলে দেখায় তোর 18 হয় পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে। এবং সিএল এর যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা কে এল এম, ক্লোরিন হয় 17, তো 2 8 7। দেখে বোঝা যাচ্ছে এই সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আর এই ক্লোরিনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে। এই ক্লোরিন কি সোডিয়াম কি করবে? ইউজিং ফার্স্ট আয়নেশন এনার্জি, আয়নেশন এনার্জিকে ইউজ করে একটা ইলেকট্রন কি করে দেবে? বের করে দেবে, আর তৈরি হয়ে যাবে Na+। আর সিএল কি করবে? ওই ইলেকট্রনের প্রতি কি করবে? ইলেকট্রনকে কি বলবে যে ভাই আমার না ইলেকট্রনের খুব দরকার, আমার একটা ইলেকট্রন হলে বাইরের কক্ষে আমি কি করব? সম্পূর্ণ
মানে স্টেবল হতে পারবো, বাইরের কক্ষে একটা ইলেকট্রন নিয়ে নিব যাতে আমি স্টেবল হতে পারি। দাঁড়া, একটা গান খুঁজতেছি তোমাদের জন্য। তো ব্যাপারটা হলো যখন সোডিয়াম একটা ইলেকট্রন বের করে দেয়, Na প্লাস হয়ে যায়, আর Cl কি করে, সেই ইলেকট্রনটা গ্রহণ করে। Cl কি করে, সেই একটা ইলেকট্রন যেটা আর কি ক্লোরিন ছেড়ে দিয়েছিল, সে গ্রহণ করে হয়ে গেল Cl মাইনাস। আর যখনই Na প্লাসের, ঠিক আছে, Na প্লাসের নজর পড়ে Cl মাইনাসের ওপর, তখন এরা পরস্পর আয়নীয় বন্ধনে আবদ্ধ হয়ে, কি বন্ধন, আয়নীয় বন্ধনে আবদ্ধ হয়ে একই গান গেতে গেতে ওরা, বুঝতে পারতেছো, NaCl তৈরি করে দেয়। ঠিক আছে, ঠিক আছে, অনেক হাসি মজা হলো। এবার কথাটা হলো, বাট হাইড্রোজেনের সাথে তেমন জিনিসটা হয় না। কারণ দেখো, সোডিয়ামেরও একটা ইলেকট্রন তার বাইরের কক্ষে মানে ভালো লাগছে না, কারণ তো প্রত্যেকটা মৌলই বাইরের কক্ষে হয়তো দুটা নয়তো আটটা নয়তো 18টা রাখতে চায়, কারণ সুস্থিত হতে চায় সমস্ত মৌলিক। ঠিক আছে, এবার 2, 8 একটা যে মৌল রয়েছে, এবার হাইড্রোজেন কি করতেছে, যে বাবু আমার কাছে একটা ইলেকট্রন আছে, তোর কাছে একটা ইলেকট্রন আছে, তাহলে আমরা কি করি, শেয়ারিং করি। শেয়ারিং ইজ কেয়ারিং বলেছিলাম ব্যাচে। তো শেয়ার করবে কিভাবে, তো সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, আর হাইড্রোজেন কি করতেছে, তো হাইড্রোজেন কি করতেছে, ওরও বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তাই তো। এরা কি করবে এখন, শেয়ারিং করবে। কি করবে, শেয়ারিং করবে। তো সেক্ষেত্রে শেয়ারিং জিনিসটা কেমন ভাবে আঁকবো, ধরো এই সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন, আর হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন। তো সোডিয়াম কি করবে, ইলেকট্রনটা নিয়ে নেবে, আর হাইড্রোজেন এই ইলেকট্রনটা নিয়ে নেবে, তো হয়ে যাবে NaH বন্ধন। বুঝতে পারলি? চলো নেক্সট। NaCl গলিত এবং দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন কেন করে? কারণ প্রথম কথা দেখো, NaCl যদি আমি ভেঙে নিই, তো NaCl যখনই আমি জলের মধ্যে এন্টার করাবো, কার মধ্যে, জলের মধ্যে, তখন এরা একটা ক্যাটায়ন উৎপন্ন করে এবং অ্যানায়ন উৎপন্ন করে। আর আমরা জানি যে তড়িৎ পরিবহনের জন্য তড়িৎ পরিবহনের জন্য জন্য আয়ন প্রয়োজন, আয়ন দরকার, আয়ন দরকার। যেহেতু তোমরা লিখে নিবে, যেহেতু NaCl জলে দ্রবীভূত হয়ে Na প্লাস এবং Cl মাইনাস আয়ন গঠন করে, তার জন্য এরা তড়িৎ পরিবহন করে। বাট কঠিন অবস্থায় যেহেতু এরা ক্যাটায়ন উৎপন্ন করতে পারে না, তার জন্য তড়িৎ পরিবহন করে না। বলছে একটি কঠিন আর তরল সমযোজী যৌগ। কঠিন হলো তোমার সিলিকা SiO2, এবং তরল হলো তোমাদের জল। তো মেন্ডেলিফের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লিখতে বলেছে, তাই না? মেন্ডেলিফের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লিখতে বলেছে, চলো লেখা যাক। তো 1 নম্বর হলো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেনের অবস্থান নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, কারণ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছিল মেন্ডেলিভ। কেন? কারণ হাইড্রোজেনের ক্ষার ধাতু এবং হ্যালোজেনের সাথে প্রায় আর কি মিলতে ছিল ধর্মগুলো, তার জন্য হাইড্রোজেন দুবিধায় পড়ে গেছিল যে কোথায় রাখবোটা, কোথায় এই ব্যাটাটাকে। তারপর নেক্সট জিনিসটা কি, মানে পর্যায় সূত্রের মধ্যে কি বলবো, আর আরেকটা ছিল অ্যাক্টিনয়েডস, অ্যাক্টিনয়েডস মৌলদের পর্যায় সারণীর নিচে রাখা হয়েছিল। তাছাড়া আরো আছে হ্যালোজেনের, হ্যালোজেন না, তুমি কি বলে, নিষ্ক্রিয় গ্যাসের যে বৈশিষ্ট্য সেটাও বলতে পারবে। নেক্সট হলো কোলবেড মিথেন। কি দেখো, কোলবেড মিথেন হলো মেনলি কি, কোথায় থাকে কোলবেড মিথেন, দেখো লিখে দিচ্ছি আমি। কোলবেড মিথেন কোথায় থাকে, মেনলি হলো কয়লার যে শিলা থাকে, কয়লা শিলা, দেখো লিখে দিচ্ছি আমি, কয়লা শিলা স্তরের
শিলাস্তরের ফাটলে ও উপস্থিত মূলত মিথেন গ্যাসকেই কোলবেড মিথেন বলা হয়। ঠিক আছে, তাছাড়া একে ফায়ার আইসও বলা হয়, ফায়ার আইসও বলা হয়ে থাকে। নেক্সট বলেছে একটি গ্যাসের মোলার ভর বলেছে 40 গ্রাম পার মোল, 27 ডিগ্রি উষ্ণতায় 760 পারস্তম্ভের চাপে 80 গ্রাম ওই গ্যাসের আয়তন কত হবে? দেখো এটা আমরা কি হিসেবে ইউজ করব, মানে কোন সূত্র, পি ইকুয়াল টু এনআরটি সমীকরণকে ইউজ করে। ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে আয়তন, তো ভি সমান সমান এন আর টি বাই পি, এবং প্রত্যেকটার মান আমি এদিকে বের করে নেব। আর এর মানে এখানে সবসময় তোমরা নিবা ক্যালকুলেশন সুবিধার জন্য 0.0821 এলএটিএম মোল ইনভার্স অ্যান্ড কেলভিন ইনভার্স। ঠিক আছে, তো তারপর এখান থেকে আমাদের টেম্পারেচার বের করে নিতে হবে কত, 27 প্লাস 273, কারণ কেলভিনে রাখতে হবে সব জিনিস, তো কেলভিনে হয়ে যাবে, অর্থাৎ আসবে হলো 290, তাই তো। এরপর আসবে আমাদের হলো মানে প্রেশার হলো কত আছে, 3 এটিএম আছে, 3 এটিএম নিয়ে নিব। তারপর আমাদের এন মতলব মোল সংখ্যা আমাদের কীভাবে বের করতে হবে, দেখো ভর দিয়েছে, মোল সংখ্যা আমরা জানি প্রদত্ত ভর বা আণবিক ভর বা মোলার ভর, তো সেখানে প্রদত্ত ভর 80 দেওয়া আছে আর আণবিক ভর দেওয়া আছে 40, তো আমাদের এখানে আসবে 2। তাহলে প্রত্যেকটার মান আমাদের থেকে, তুমি তো ভালোই ট্যালেন্টেড, তাহলে এন এর জায়গায় 2 বসাও, আর এর জায়গায় 0.0821, টেম্পারেচার তুমি বসাও হলো কত 290, এবং প্রেশার তুমি বসাও হলো 3 এটিএম, তারপর ক্যালকুলেট করো, অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট 27 ডিগ্রি উষ্ণতায় 3 এটিএম চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার হলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ কত হলে আয়তন দ্বিগুণ হবে? কি হবে? আয়তন দ্বিগুণ হবে। ঠিক আছে, চলো করা যাক। দেখো প্রথম কথা 20 ডিগ্রি উষ্ণতায় চাপ কত হবে, তাই তো, তো এক্ষেত্রে P1 V1 P2 V2। ঠিক আছে, তো এই ইকুয়েশনটাকে আমরা আশা করি ইউজ করতে হবে। এরপর দেখো 27 ডিগ্রি উষ্ণতা বলেছে, না উষ্ণতাও দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য একটা ইকুয়েশনকে ইউজ করতে হবে। ঠিক আছে, আগে একটা মুছে নিই ভালো করে। দেখো কি করতে হবে, 27 ডিগ্রি উষ্ণতা তো T1 দিয়েছে 27 ডিগ্রি মতলব 273 কেলভিন, তাহলে 290 কেলভিন, আর P1 দিয়েছে হলো 3 এটিএম, আর V1 দিয়েছে হলো তোমার 5 লিটার। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা টেম্পারেচার T2 পেয়ে গেলাম হলো 20 ডিগ্রি আর 273, তাহলে আমি পেয়ে যাব এখান থেকে 293 কেলভিন। আর চাপ কত হলে আয়তন দ্বিগুণ হবে? ঠিক আছে, চাপ কত হলে আয়তন কত বলেছে, আয়তন বলেছে দ্বিগুণ বলেছে, কই বাত নেই, এখান থেকে আমরা তাহলে আমাদের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। তো সেক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে আয়তন দ্বিগুণ হবে, অর্থাৎ চাপ বের করতে বলেছে, P2 বের করতে বলেছে। তো P2 বের করতে গেলে কি হবে, T2 ইন্টু P1 ইন্টু V1 ডিভাইডেড বাই V2 ইন্টু T1, তাই তো। সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে এটা ইউজ করবো, T2 দেখো দেওয়া আছে তোমাদের ইকুয়েশনে, তো P2 সমান সমান T2 মান দেওয়া আছে দেখো কত 293 কেলভিন, এবং P1 এর মান দেওয়া আছে 3 এটিএম, তাই তো, এবং V1 এর মান দেওয়া আছে 5 লিটার, এবং V2 কত, দেখো প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে V2 অর্থাৎ আয়তন দ্বিগুণ, অর্থাৎ যদি 5 হয় তাহলে 5 এর দ্বিগুণ অর্থাৎ 10 লিটার, তাহলে সেক্ষেত্রে এখানে 10, এবং T1টা হলো তোমার 290, এবার ক্যালকুলেট করো, অ্যান্সার বের করবা। নেক্সট বলেছে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ এত, তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? দেখো কি করতে হবে এক্ষেত্রে, তোমাদেরকে সূত্র ইউজ করতে হবে মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, এবার সাইন আই এর মান দেখো কত দেওয়া আছে,
সাইন আই এর মান দেওয়া আছে 45 ডিগ্রি এবং সাইন আর এর মান দেওয়া আছে তোমার 30 ডিগ্রি, এবং প্রত্যেকটার মান যদি আমি বের করি সাইন 45 ডিগ্রি 1/√2 আর সাইন 30 হাফ, তাহলে সেক্ষেত্রে মিউ কত আসলো 2/√2, এবং উভয় পক্ষকে এখন √2 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে 2√2 ডিভাইডেড বাই 2, 2 কেটে গেল, তো চলে আসলো √2। তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে যদি আমরা বের করি, কোশ্চেনটা কি ছিল, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে যদি আমরা প্রতিসরাঙ্ক নির্ণয় করি তাহলে কি হবে √2 হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলেছে চার্লস এবং বয়েলের সূত্রে আর কি আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। এটা তো তোমাদের জানার কথা, তাই না? আমি শর্টকাটে করে দিচ্ছি, বাট তোমরা তো বইয়ের কিছু একটা ভাষা আছে, সেই জিনিসটা আর কি লক্ষ্য করে নিও। ঠিক আছে, ধরি কোনো আদর্শ গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং উষ্ণতা হলো টি। ঠিক আছে, এবার কথাটা হলো যদি আমি কোন সূত্র অবলম্বন করি, এবার যদি বয়েলের সূত্র বসাই, তো বয়েলের সূত্র অনুসারে বয়েলের সূত্র কি পি সমানুপাতিক 1/v, কখন, যখন কি তোমার উষ্ণতা কি স্থির এবং নির্দিষ্ট ভরের ক্ষেত্রে। নেক্সট চার্লসের সূত্র, যদি চার্লসের সূত্র লিখি আমরা তাহলে কি হবে বলো, ভি সমানুপাতিক টি। তো এটাকে যদি আমরা লিখি ভি সমানুপাতিক টি তাহলে কি হবে, তাহলে কি স্থির, এখানে চাপ স্থির, তাই তো। তারপর নেক্সট আমরা যদি এখানে লিখি হলো তোমার কার সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। তো অ্যাভোগাড্রো যদি সূত্র লিখি তাহলে কি হবে, ভি সমানুপাতিক এন। তো কি স্থির, এখানে স্থির হলো উষ্ণতা। এবার জিনিসটাকে সুবিধাজনক করার জন্য আমি এখানে ভিটা কেটে এখানে পি করে দেবো, কারণ লক্ষ্য করে দেখো প্রত্যেকটার আর কি বাঁ দিকে সব ভি রয়েছে, আমি এদিকে করলে কোনো অসুবিধা আশা করি তাহলে হবে না। ঠিক আছে, এই তিনটা ইকুয়েশনকে যদি আমি অ্যাডজয়েন করে দিই, ঠিক আছে, যোগ করি, তাহলে কি আসতেছে টি এন বাই পি। এবার এদিকে যদি আমি পিভি করে দিই, পিভি সমানুপাতিক এন টি। তো এখন পিভি ইজ ইকুয়াল টু, যখন সমানুপাতিক চিহ্নটা আসবে তখন আসবে হলো আর, সমানুপাতিক ধ্রুবক হিসেবে আসবে হলো আর, তাহলে হয়ে গেল পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, যেখানে আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, ঠিক আছে। এবার নেক্সট এখানে বলেছে যে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে। ঠিক আছে, দেখো এই যে আরটা, এই আরকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এটা কি, সংজ্ঞাটা কিভাবে বের করব, তো আমরা এখান থেকে আরটা লিখে নিব, আর ইজ ইকুয়াল টু পিভি বাই কি হয়ে যাবে এনটি, তাই তো। এখন এক্ষেত্রে কি করতে হবে, এন ইজ ইকুয়াল টু আমি 1 মোল নিয়ে নিব। ঠিক আছে, এন ইজ ইকুয়াল টু কি নিয়ে নিব, 1 মোল নিয়ে নিব। তারপর এখান থেকে টেম্পারেচার আর পিভি ইজ ইকুয়াল টু কি সর্বদাই ধ্রুবক থাকে, তাহলে এক কথায় আমি যদি বলি 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসের ক্ষেত্রে 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসের ক্ষেত্রে ধ্রুবককে আর অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে যে বেলুনে যদি ফু দিই তাহলে বেলুনের আয়তন এবং চাপ বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? তো চার্লস এবং বয়েলের সূত্রে নির্দিষ্ট ভরে গ্যাসের কথা উল্লেখ করা কেন থাকে। দেখো প্রথম কথা, যদি এটা একটা ধরো বেলুন দেওয়া হয় আর এদিক থেকে যদি আমি ফু দিচ্ছি, ধরো ফু দেওয়ার কারণে বেলুনের যে আয়তনটা আছে আয়তন বাড়ছে, আর যার সাথে সাথে কি বলেছে যে আয়তন বাড়ার সাথে সাথে কি বাড়ছে, চাপও বাড়ছে, মানে এটা আর কি বলা রয়েছে। বাট আমাদের বয়েলস ল কি বলে, বয়েলস ল বলে যে যদি
আমরা আয়তন ইনক্রিজ করি তাহলে প্রেশার ডিক্রিজ হবে, অর্থাৎ এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। তো এক্ষেত্রে যখন আমরা বেলুনে ফু দিচ্ছি আয়তনও বাড়ছে চাপও বাড়ছে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক হচ্ছে, যেটা আর কি হওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে এটা বয়েলের সূত্র কি লঙ্ঘিত করছে। তাহলে তোমাদেরকে ওটা কিন্তু ভাষায় লিখতে হবে, কিন্তু লিখতে হবে কিন্তু বস। আমি বলে দিচ্ছি, জাস্ট শুনে নাও, তোমাদের বইয়েও আছে, কোনো অসুবিধা নেই, বাট আমি তাও একটু জাস্ট বুঝিয়ে দিলাম কি, যে বয়েলস লতে কি বলা আছে। বয়েলস লতে বলা আছে যে স্থির উষ্ণতা এবং চাপ, স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট করে কোনো গ্যাসের আমরা যদি প্রেশার ইনক্রিজ করি তাহলে আয়তন কমে যায়, আর অ্যাজ ওয়েল এজ আমরা যদি প্রেশার ডিক্রিজ করি তাহলে আয়তন বেড়ে যায়। তো কিন্তু বেলুনে ফু দেওয়ার কারণে যদি আয়তন এবং চাপ যেহেতু দু ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে। নেক্সট, নির্দিষ্ট ভরে কেন বলা হয়? কারণ প্রথম কথা, ভর, ঠিক আছে, ভর, এই যে নির্দিষ্ট ভর বলার কারণে যে ভর ভরটা হলো উষ্ণতার উপর ডিপেন্ড করতেছে। তো যদি আমরা নির্দিষ্ট ভর না ইনক্রিজ করি তাহলে বয়েলের সূত্রে এখানে আর কি, আর চার্লসের সূত্রে সেক্ষেত্রে আর কি মানে কি বলে, মানে গোলপাক খেতে পারে। জিনিসটা যদি আরো ভালো করে বোঝায় তোমাদেরকে, দেখো ব্যাপারটা, যদি আমি বয়েলের সূত্র ইনক্রিজ করি তো বয়েলের সূত্রে কি হয়, পি সমানুপাতিক 1/v, আর যদি চার্লসের সূত্রে করি তাহলে ভি সমানুপাতিক টি। দেখো এই যে ভি এবং এই ভি আয়তন, তো আয়তনের একটা সম্পর্কে ডেনসিটি ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, তাই না? অর্থাৎ আয়তন এবং আয়তন মানে ঘনত্বের মধ্যে রয়েছে হলো ভর এবং আয়তন, অর্থাৎ ঘনত্ব এবং ভরের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে। এখন যদি আমি কোনো কারণবশত যদি আমি ভরকে স্থির না বলি, যদি স্থির ভর না বলি, তাহলে সেক্ষেত্রে দুটো সূত্রই আর কি লঙ্ঘিত হবে। তাহলে এই ক্ষেত্রে তার জন্য আমাদেরকে ভরটাকে কি করতে হয়, উল্লেখ করে নিতে হয়। ঠিক আছে, নেক্সট, হাইপারমেট্রোপিয়া কি? হাইপারমেট্রোপিয়াতে কি হয়, কাছের বস্তু দেখতে কোনো অসুবিধা হয় না, কাছের বস্তু দেখতে কোনো অসুবিধা হয় না, কাছের বস্তু দেখতে অসুবিধা হয়। আচ্ছা, বলতে ভুল করতেছিলাম মনে হয়, যে আর কি কিছু কিছু ব্যক্তির কি হয়, দূরের বস্তু দেখতে কিছু অসুবিধা হয় না, বাট কাছের বস্তু দেখতে অসুবিধা হয়, তাদের হল কি হাইপারমেট্রোপিয়ার রোগ রয়েছে। তার জন্য আমরা প্লাস অর্থাৎ ধনাত্মক পাওয়ার যুক্ত একটা লেন্স, উত্তল লেন্স, ঠিক আছে, উত্তল লেন্স আমরা ব্যবহার করে থাকি, উত্তল লেন্স ব্যবহার করে থাকি। ঠিক আছে, চলে নেক্সট। দেখো বলেছে অবতল দর্পণ দ্বারা কিভাবে বস্তুর সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হবে। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো দেখো এখানে একটা ছবি দিয়েছি তোমাদের জন্য, যেখানে কি করতে হবে, এখানে আমাদের কিছুই না, অবতল দর্পণে কিভাবে আমরা সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি করব, খুব দারুণ একটা কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে বস্তুটাকে কি রাখতে হবে, ফোকাসের কাছে, ঠিক আছে, বা এটা একটা মেরু, এটা হলো মেরু, তাই না? তো আর এই বিন্দুটার নাম হলো মুখ্য ফোকাস, তাই তো, মুখ্য ফোকাস, এই মুখ্য ফোকাসের একটু সামনে বস্তুটাকে রাখতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, অসৎ সেই বস্তুর এবং সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব সেটা পাবো। ঠিক আছে, এখন অবতল দর্পণের আরো ব্যবহার বলেছে। অবতল দর্পণের ব্যবহার কি হিসেবে, দাড়ি কামানোর আয়নাতে, দাড়ি কামানোর আয়নাতে ব্যবহার করা হয়। নেক্সট বলছে আলোর প্রতিসরণ কাকে বলে, এটা দেখে নিও তোমরা বই, আমি এই অঙ্কটা করে দিচ্ছি। বলেছে একটি খালি বালতিতে জল পূর্ণ করায় বালতির গভীরতা 4 সেন্টিমিটার কমে গেছে, বালতির প্রকৃত গভীরতা কি? দেখো এখানে একটা সূত্রটা তোমাদেরকে মনে রাখতে লাগবে, যে জলের প্রতিসরাঙ্ক সমান সমান কি করতে হয়, লিখতে হয় প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই, ঠিক আছে, কি লিখতে হবে, আপাত গভীরতা। এবার প্রতিসরাঙ্ক দেখো দিয়ে দেওয়া হয়েছে 4/3। এবার প্রকৃত গভীরতা কি সেটা বের করতে হয়েছে, আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে। এবার আপাত গভীরতা কি, 4 সেন্টিমিটার কমে গেছে, তাহলে এক্স থেকে 4 সেন্টিমিটার কমে গেল। এরপর যদি আমি কোন আর কি গুণ করে দিই দিকে, অপরপক্ষে কিভাবে গুণ করে দিই, তাহলে কি হবে 4x 16 and 3x, and then তুমি x এর মান এখান থেকে ক্যালকুলেট করে আরামসে বের করতে পারবে, হয়ে গেল।
এরপর দেখা গেছে যে এবিসি পারমাণবিক সংখ্যা 3, 11, 19 কোনটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি এবং কার কি বলেছে আয়নন বিভব সর্বোচ্চ এবং কার বিজারণ বিভব বেশি। দেখো এগুলো খুব ভালো একটা প্রশ্ন, এগুলো মাধ্যমিকে আর কি আসার সম্ভাবনা রয়েছে এই সমস্ত প্রশ্ন, ঠিক আছে। তার আগে আমি এই প্রশ্নটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, তারপর শেষে এই প্রশ্নটা আমি ডিসকাস করতেছি। দেখো এটা কি, এই কোশ্চেনটা কি বলেছে যে হ্যালোজেনদেরকে আর কি একত্রে রাখা হয় না কেন হাইড্রোজেনের সাথে, কারণ হ্যালোজেন তো তোমার হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের অনেক বৈশিষ্ট্য মিলেছে, তার জন্যই তো হাইড্রোজেনের আর কি দুষ্টমূলা বলা হয়। এই এতগুলো বৈশিষ্ট্য যে কোনো 3-4টা বৈশিষ্ট্য তুমি লিখে দিও চলে যাবে। এরপর চলে যাই আমরা সে মেন প্রশ্ন 3, 11, 19, ঠিক আছে। 3, 11, 19 তো সে সর্বপ্রথম তোমাদের যখনই যাই হোক তো সর্বপ্রথম ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। এর হলো 3, 11, 19, তাহলে 2,1, 2,8,1, 2,8, কত হবে 8,1, ঠিক আছে। এরপর চলে যাবো আমরা ইয়েতে, প্রশ্ন চলে যাবো। বলেছে কোনটি তড়িৎ ঋণাত্মকতা মান সর্বোচ্চ। তড়িৎ ঋণাত্মকতা মানে বুঝতে পারতেছো, মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, কারা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে কোনটির আয়নন বিভব সর্বোচ্চ। দেখো এখানে আয়নন বিভব মানে কি, কে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বের করতে চাইবে। প্রথম কথা কে বের করতে চাইবে বলো। দেখো এই যে যদি আমি মানে বি এর কথা বলি, দেখো বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, এতে অতি সহজেই একটা ইলেকট্রনকে বের করে দেবে। এও কিন্তু অতি সহজে একটা ইলেকট্রন বের করে দেবে, কিন্তু এর এক কথায় পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি হওয়ার বেশি কারণে এখানে পাওয়ারটা আমাদের বেশি লাগবে, তার জন্য এর আয়নেশন এনার্জি বেশি, ঠিক আছে। নেক্সট যদি বলা হয় কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ। ইলেকট্রন বিজারণ মানে কি, জারণ হলো ইলেকট্রন বের করে দেওয়া আর বিজারণ হলো ইলেকট্রন প্রবেশ করানো, তো এই ইলেকট্রন প্রবেশ করাতে চাইবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। অনেক ঝামেলার মধ্যে আমি এই জিনিসটা করলাম, আশা করি সামনের সলিউশন থেকে এটা হবে না, ঠিক আছে। চলো বাই।